নমস্কার, খবর শুনছেন M2T নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। মেদিনীপুর দিনভর দাবদাহ শেষে সন্ধ্যার পরই জেলা শহর মেদিনীপুরে ব্যাপক ঝড় বৃষ্টি, তারপরই তাপমাত্রা নামলো অনেকটাই। সবং প্রবল ঝড় বৃষ্টিতে সবংয়ের একাধিক জায়গায় ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, উদ্ধার কার্যে সবং ব্লক প্রশাসন। মেদিনীপুর রক্তদানের উপকারিতা ও গুরুত্ব বোঝাতে সাইকেলে করে বিশ্বভ্রমণে মুর্শিদাবাদের যুবক। সংবর্ধনা মেদিনীপুরে। ওয়েস্ট বেঙ্গল বুথ প্রতি ভোটের তথ্য সংক্রান্ত বক্তব্য শুনতে রাজি নির্বাচন কমিশন। দাসপুর 1 নম্বর মদ্যপ যুবকদের গণ্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ, মাথা ফাটল পুলিশ কর্মীর, উত্তেজিত জনতা ভেঙে দিল পুলিশ গাড়ি। দাসপুরে 31 লক্ষের পেনশন 9,000-এর বেশি, আজগুবি বলছে বিরোধীরা। মুর্শিদাবাদের রামনগর ঘাটে দুর্ঘটনা, নদীতে পড়ল পণ্যবাহী গাড়ি। আগামী 20 ও 22 মার্চ গোটা রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। জানতে বিস্তারিত খবরটি শুনুন। ময়নাগুড়ি ব্লক অফিসে 4 দিনের বিশেষ শিবির। পার্ক সার্কাসে ইফতারের অনুষ্ঠানে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেহালার পর্ণশ্রীতে স্কুলে চুরির ঘটনায় মহেশতলা থেকে গ্রেপ্তার 2। যাদবপুর কাণ্ড, গ্রেপ্তার মোট 3 জন। আওরঙ্গজেব ইস্যু, নাগপুরে পুলিশের ফ্ল্যাগ মার্চ। মাথা ভাঙায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, ঘটনায় এলাকায় চাঞ্চল্য। মহাকাশে 286 দিন কাটানোর পরে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন বিশ্বভারতীর নতুন উপাচার্য হলেন প্রবীর কুমার ঘোষ। চেতলায় ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 1। 2000 ইঞ্জেকশন সহ গ্রেপ্তার 1। পৃথিবী আপনাকে মিস করছে, সুনিতা উইলিয়ামসকে স্বাগত জানিয়ে পোস্ট নরেন্দ্র মোদীর। রানাঘাট পুলিশ জেলার গাংনাপুর থানা এলাকায় খুন, মধ্যবয়স্ক এক মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। উৎকণ্ঠার অবসান, 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতারা। ফ্লোরিডা 19 মার্চ, দীর্ঘ অপেক্ষার অবসান। মহাকাশে 286 দিন কাটানোর পরে অবশেষে পৃথিবীতে ফিরে এলেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। ভারতীয় সময় বুধবার ভোর 3:27 তাদের নিয়ে ফ্লোরিডার উপকূলের সমুদ্রে নিরাপদে অবতরণ করে স্পেস এক্সের ড্রাগন যান। সঙ্গে ছিলেন নিক হেগ ও আলেকজান্ডার গর্বুনহভ। মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে সুনিতাদের আকাশযান, এরপর ধাপে ধাপে দ্রুতগতি কমিয়ে আনা হয়। এরপরে নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী চার্টে প্যারাশুটের সাহায্যে গালফ অব মেক্সিকোয় অবতরণ করে ড্রাগন। তাদের নিরাপদ অবতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে নাসার এন্ট্রি সিস্টেমস অ্যান্ড টেকনোলজি ডিভিশনের বিশেষজ্ঞরা। মুখে হাসি, মুষ্টিবদ্ধ হাত। ক্যাপসুল থেকে বেরিয়ে আসার সময় খুশি দেখাচ্ছিল সুনিতাকে। হাত নেড়ে লোকজনকে অভিবাদন জানান। সমস্ত নিরাপত্তা পরীক্ষা নিরীক্ষার পর ড্রাগন ক্যাপসুলের ভেতরে বসে থাকা নভশ্চরদের একে একে বের করে আনা হয়। পৃথিবীতে ফিরে এলেও এখনও প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারবেন না সুনিতা ও উইলমোররা। দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে তাদের ওজন এবং পেশির ঘনত্ব প্রবলভাবে হ্রাস পেয়েছে। পৃথিবীর জীবনের সাথে খাপ খাইয়ে নিতে আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তাদের। এই প্রক্রিয়ার জন্য অন্তত 45 দিন সময় লাগবে বলে জানানো হয়েছে। এই সময়ে নিয়মিত সুনিতাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। দৃষ্টিশক্তি হ্রাস, পেশিক্ষয় ও ভারসাম্যের সমস্যার মুখে যাতে তাদের না পড়তে হয় সেই বিষয়টি দেখা হবে। সুনিতাদের পৃথিবীতে নিরাপদ প্রত্যাবর্তনে উচ্ছ্বাসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন হোয়াইট হাউসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। মহাকাশে আটকে পড়া নভশ্চরদের ফেরাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়টি তুলে ধরা হয়েছে। মহাকাশচারীদের নিরাপদ প্রত্যাবর্তনের কৃতিত্ব ইলন মাস্ককে দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প 9 মাস ধরে মহাকাশে আটকে থাকা নভশ্চরদের উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ তারা নিরাপদে আমেরিকা উপসাগরে অবতরণ করেছেন। ইলন মাস্ক, স্পেস এক্স এবং নাসাকে ধন্যবাদ। গত জুন মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা ও বুচ। ঠিক ছিল 8 দিন পর ফিরে আসবেন তারা, কিন্তু বোয়িং স্টারলাইনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। তারপর একাধিকবার সুনিতাদের ফেরত আনার চেষ্টা চালায় নাসা, কিন্তু নিরাপত্তা সংক্রান্ত কারণে বারবার তা পিছিয়ে যায়। এই 9 মাস ধরে স্পেস স্টেশন হয়ে উঠেছিল সুনিতাদের ঘরবাড়ি। তাদের ফিরিয়ে আনতে 15 মার্চ মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় ফ্যালকন 9 রকেট। রবিবার স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানের ডকিং প্রক্রিয়া শেষ হয়। মহাকাশ স্টেশনে প্রবেশ করেন অ্যান ম্যাকলেন, নিকোল আয়ার্স, টাকুয়া ওনিসি ও কিরিল পেসকভ। তাদের দায়িত্বভার বুঝিয়ে মঙ্গলবার পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সুনিতারা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুক খবরে। 31 লক্ষের পেনশন 9,000-এর বেশি, আজগুবি বলছে বিরোধীরা। নয়াদিল্লি, বর্ধিত হারে পেনশন প্রদান হোক কিংবা মাসে ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধি, ইপিএফ নিয়ে সিদ্ধান্ত দীর্ঘদিন ধরেই ঝুলিয়ে রেখেছে মোদী সরকার। এবার কর্মী পিএফের পেনশন নিয়ে খোদ সংসদে সরকারি তরফে আজগুবি তথ্য প্রকাশের অভিযোগ তুলল বিরোধী দলগুলি। সম্প্রতি লোকসভায় শ্রম মন্ত্রকের কাছে এই সংক্রান্ত কিছু প্রশ্ন করেছিলেন ডিএমকে সাংসদ টিআর বালু। তার লিখিত জবাবে সোমবার কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে জানিয়েছেন, 2023 ও 24 আর্থিক বছরে প্রায় 47 লক্ষ ইপিএফ সদস্য মাসে 9,000 টাকার কম পেনশন পেয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই জবাবে চমকে উঠছে বিশেষজ্ঞ মহল। শুরু হয়েছে বিতর্ক, কেন
কারণ শ্রম মন্ত্রকের তথ্য বলছে 2023 ও 24 অর্থবর্ষে ইপিএফে পেনশন প্রাপকের সংখ্যা 78,49,338 জন। তাহলে কি 31 লক্ষের বেশি উপভোক্তা মাসে 9,000 টাকা উপরে পেনশন পাচ্ছেন? সংসদে মন্ত্রীর দেওয়া পরিসংখ্যানের ধন্দ শুরু হয়েছে মন্ত্রকের অন্দরেই। আধিকারিকদের একাংশ তো সাফ জানাচ্ছেন, কোনো ইপিএফ গ্রাহক যদি সর্বোচ্চ 30 বছরের কর্মজীবন শেষে অবসর নেন তাহলেও তার পেনশনের পরিমাণ মাসে 9,000 টাকা হবে না। এহেন প্রেক্ষিতেই মোদী সরকারকে তুলোধনা করেছে বিরোধীরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ইপিএফ পেনশন নিয়ে মোদী সরকার অসত্য বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে। আজগুবি পরিসংখ্যান পেশ করে গল্পের গরুকে গাছে তুলে দায় এড়াতে চাইছে। বাস্তবে দেশ জুড়ে অসংগঠিত ক্ষেত্রে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শ্রমিক কর্মচারীর সংখ্যা। এই অর্থ একটাই, দেশের অর্থনীতির হাল খারাপ হচ্ছে। লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী এক প্রকার বুঝিয়ে দিয়েছেন যে মাসে ইপিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা আপাতত নেই। জানিয়েছেন, এই সরকারই 2014 সালে ইপিএফের ন্যূনতম পেনশন বাড়িয়ে মাসে 1,000 টাকা করেছে। তা বৃদ্ধির দাবিতে ইতিমধ্যেই শ্রম মন্ত্রকের কাছে যে একাধিক দাবি দাওয়া পেশ হয়েছে সে কথা মেনে নিয়েছেন তিনি। ইপিএফও আছে পরিষদের প্রাক্তন সদস্য তথা এআইইউটিইউসির সর্বভারতীয় নেতা দিলীপ ভট্টাচার্যের অভিযোগ, মোদী সরকার আজগুবি তথ্যের ভর করে দাঁড়িয়ে আছে। ক্রমাগত বঞ্চনা এবং কেন্দ্রীয় উদাসীনতার শিকার হচ্ছেন গরিব শ্রমিক কর্মচারীরা। মাসে ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধি তো পরের কথা, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বর্ধিত ইপিএফ পেনশনই বা ঠিকমতো দেওয়া হচ্ছে কোথায়? প্রায় 47 লক্ষ আবেদনকারীর মধ্যে মাত্র 16,500 জনকে সেবা পারে যোগ্য মনে করেছে শ্রম মন্ত্রক। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বহরমপুর, শ্যালকের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। মঙ্গলবার রাত 10টা নাগাদ জিয়াগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় আক্রান্ত যুবককে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিকল্পনা করে মদ খাওয়ার জন্য ডেকে নিয়ে গিয়ে হাঁসুয়া দিয়ে ওই যুবককে কোপানো হয়েছে। আক্রান্ত যুবকের নাম সঞ্জিত মণ্ডল। তার বাড়ি জিয়াগঞ্জ থানার বাগডহর চাঁইপাড়া। অভিযুক্তের নাম উত্তম মণ্ডল। সে আক্রান্ত যুবকের শ্যালক বলেই জানিয়েছে পুলিশ। জানা গেছে, গতরাতে উত্তম ফোন করে সঞ্জিতকে মদের আসরে ডাকে। সঞ্জিত মদের আসরে যোগ দিয়ে প্রচুর মদ্যপান করেন। এরপর সে নেশাগ্রস্ত হয়ে পড়লে উত্তম হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় মদের আসর থেকে কোনো রকমে নিজের সাইকেলে চেপে পালিয়ে আসে সঞ্জিত, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ফুলতাই বাসস্ট্যান্ডের সামনে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। জিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সঞ্জিতকে উদ্ধার করে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে। 19 মার্চ 2025 ফের দক্ষিণ দিনাজপুরের পতিরামে 2000 ইঞ্জেকশন সহ গ্রেপ্তার একজন। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কুরবান মণ্ডল, বাড়ি পতিরামের কৈতারা গ্রামে। মাসখানেক আগে 20,000 ইঞ্জেকশন বাজেয়াপ্ত করেছিল পতিরাম থানার পুলিশ। সেই চক্রের প্রায় 15 জনকেও গ্রেপ্তার করেছিল। এবারে ফের সক্রিয় হয়ে উঠেছে ইঞ্জেকশন পাচার। ইসলামাবাদ, বালুচিস্তান প্রদেশে সক্রিয় হয়ে উঠেছে বালুচ যোদ্ধারা। পাকিস্তানি প্রশাসনকে প্রায় তারা চ্যালেঞ্জ জানাচ্ছে। কখনো ট্রেন হাইজ্যাক করে, কখনো সেনার কনভয়ে হামলা চালাচ্ছে তারা। বালুচ লিবারেশন আর্মির বিএলএ এই হামলায় বিপাকে পড়েছে চীনও। এই বালুচিস্তান প্রদেশের মধ্য দিয়ে গিয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প, রয়েছে গদর বন্দর। এই ইকোনমিক করিডোরে কাজ করতে বালুচিস্তান প্রদেশে রয়েছেন বহু চীনা কর্মী। পাকিস্তানের পাশাপাশি বিএল এর টার্গেট এই চীনা কর্মীরাও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সিপেকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই অবস্থায় পাকিস্তানি প্রশাসনের উপর আর ভরসা রাখতে না পেরে নিজেদের দেশের বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলিকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিল চীন। পড়শি দেশে সরাসরি লাল ফৌজ মোতায়েন নিয়ে কিছু জটিলতা রয়েছে। এই অবস্থায় সে দেশের 3টি নিরাপত্তা সংস্থাকে বালুচিস্তানে পাঠাতে চাইছে জিনপিংয়ের দেশ। সূত্রের খবর দেওয়া সিকিউরিটি ফ্রন্টিয়ার সার্ভিস গ্রুপ, চীনা ওভারসিজ সিকিউরিটি গ্রুপ এবং হুয়াকজিন ঝংসান সিকিউরিটি সার্ভিসের সঙ্গে চুক্তি করেছে বেজিং। সেরা সরঞ্জাম দিয়ে এই নিরাপত্তা সংস্থাগুলিকেই বালুচিস্তান প্রদেশে সিপেকের কাজে নিয়োজিত করতে চাইছে তারা। পাকিস্তানে কাজ করতে গিয়ে বারবার হামলার মুখে পড়েছেন চীনা কর্মীরা। এই মুহূর্তে সিপিকে কাজ করতে প্রায় 30,000 চীনা কর্মী রয়েছেন পাকিস্তানে। চীনা কর্মীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিএলএ। তাদের স্পষ্ট বক্তব্য, সিপেকের মাধ্যমে বালুচিস্তানকে আর্থিকভাবে বঞ্চিত করা হচ্ছে। প্রাকৃতিক গ্যাস, কয়লা, তামার মতো খনিজ সম্পদ সমৃদ্ধ বালুচিস্তানের স্থানীয় আদিবাসীদের ক্রমশ কোণঠাসা করা হচ্ছে। এর প্রতিবাদে বারবার চীনা কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিএলএ। গত 6 অক্টোবর বিএলএর আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয় 2 জন চীনা নাগরিকের। এরপরেই নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর জন্য চাপ বাড়াতে থাকে বেজিং। খবরটি শেষ করার আগে দেখে নেব আজকের শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে।
19শে মার্চ। চৈত্রের শুরুতেই গরমে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। বুধবার বিকেলে মিলতে পারে সাময়িক স্বস্তি, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে সারাদিন মূলত স্বচ্ছ থাকবে আকাশ। বিকেল অথবা সন্ধ্যার আকাশ মেঘলা হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34°C ও 25°C মধ্যে ঘোরাফেরা করবে। গতকাল মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4°C, যা স্বাভাবিকের থেকে 0.08 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 24.2°C নথিভুক্ত হয়েছে, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল 89%, সর্বনিম্ন 27% বৃষ্টিপাত হয়নি। এদিকে বৃহস্পতিবার থেকে টানা 4 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, যার জেরে সামান্য স্বস্তি মিলবে সাধারণ মানুষের। বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে পূর্বাভাসে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।